হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা পড়ব নতুন একটা চ্যাপ্টার অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন বলতে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, আবার তরল থেকে গ্যাস বা গ্যাসীয় থেকে তরল অবস্থা। এই যে অবস্থা পরিবর্তন হচ্ছে সেটাই আমরা আজকের পড়ব এবং তার সাথে রিলেটেড সেইগুলোই আমি নামগুলো দিয়েছি। গলনাঙ্ক, বাষ্পন থেকে শুরু করে বাষ্পায়ন, স্ফুটন, হিমাঙ্ক, ঘনীভবন, তরলীভবন, কঠিনীভবন, লীন তাপ, সেই নামগুলো দিয়েছি যাতে প্রত্যেকের একটু বুঝতে সুবিধা হয় যে চ্যাপ্টারটা আলটিমেট কি। এখন অবস্থার পরিবর্তন দিলে ভাববে কি জিনিস। ওকে, তো চলো। অবস্থান্তর কি বলেছে? দেখো, যে কঠিন থেকে কোথায় যাচ্ছে? তরলে। আবার উল্টোটা হচ্ছে তরল থেকে কঠিনে যাচ্ছে, আবার তরল থেকে গ্যাসে, আবার গ্যাস থেকে তরলে। এই যে পরিবর্তন হচ্ছে, তাহলে তাপ লাগবে। আগের চ্যাপ্টার যারা পড়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাপের চ্যাপ্টার, সেখানে কিন্তু আমরা এইটা সম্বন্ধে আলোচনা করেছি একটু, যে অবস্থার পরিবর্তনের জন্য ভাই তাপ লাগবে। যদি কঠিন থেকে তরলে যায় তাহলে তাপ গ্রহণ করতে হবে, আর যদি তরল থেকে আমার যখন কঠিনে আসবে তখন তরল কি করবে? তাপ বর্জন করবে। ক্লিয়ার? তো এটা হলো অবস্থার পরিবর্তন। তা এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে যখন যে সমস্ত কঠিন পদার্থ সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, আবার বলছি যে সমস্ত কঠিন পদার্থ সরাসরি গ্যাসে হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলছি? সেই পদ্ধতিটাকে বলবো ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? যেমন দেখো, কর্পূর আমরা রেখে দিলে কি উবে যাবে, নেশাদল, আয়োডিন, শুষ্ক বরফ, ন্যাপথলিন, এইগুলোকে ডাইরেক্ট আমাদের বাতাসে রেখে দিলে গ্যাসে পরিণত হয়ে যাবে। তাই এইটাকে বলবো আমরা ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? নেক্সট, এবারে যে টার্মগুলো পড়বো, এই চ্যাপ্টার নিয়ে ভয়ের কিছু ব্যাপার নেই, কারণ ম্যাথটা প্রায় না আসলেই চলে, তবু দু একটা আমি করাবো, বলে দেবো যে এটা এর বাইরে আসবে না। আর এই চ্যাপ্টারের সবচেয়ে মেন প্রবলেম হচ্ছে কি প্রচুর টার্ম আছে, প্রচুর টার্ম এবং সিমিলার টাইপের টার্ম, খুব কাছাকাছি আর কি। গলনাঙ্ক, তারপর হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক, সেই কারণে একটু মেমোরাইজ রাখতে হবে, আর কিছুই নয়। ওকে, দেখো কি বলেছে? গলন, তাহলে গলন যদি হয় তার থেকে চলে আসবে কি গলনাঙ্ক। কঠিন, আর কঠিন মানে কঠিনই ভবন, কঠিন হচ্ছে তরল থেকে, তাহলে সেখান থেকে কি হিমাঙ্ক। তাহলে আমরা চলে যাব গলনের জাস্ট ডেফিনেশন, মনে রেখে দেবো। একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় তাপ প্রয়োগের ফলে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, ব্যাস এইটাই জানলেই হয়ে যাবে। তরল থেকে, সরি, কঠিন থেকে তরলে যে রূপান্তর ঘটছে তাকে বলবো গলন। মানে গলে যাওয়া, পাতি কথা হলো, গলে কারা যায়? কঠিন পদার্থরা গলে যায়। এবার কঠিন কারা হচ্ছে? কঠিন তরল থেকে, মানে জল থেকে যেমন জমে বরফ হচ্ছে, সেটাই তো কঠিনই ভবন। তাহলে সিমিলারলি তুমি দেখো, তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তর হওয়ার ঘটনাকে জাস্ট কঠিনীভবন বলে। ব্যাস, হয়ে গেল। এরপরে তাহলে গলন থেকে চলে আসলো গলনাঙ্ক, কঠিনীভবন থেকে চলে আসলো হিমাঙ্ক। কি জিনিস এইটা কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিলাম। কি বলেছে? প্রমাণ চাপে, আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, যে নির্দিষ্ট উষ্ণতা, এইটাই হচ্ছে কি জানতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, মানে হতে শুরু করে, এবং সমগ্র পদার্থটি গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে। এই উষ্ণতাকে পদার্থের গলনাঙ্ক বলে। মানে একটা কঠিন পদার্থ, ধরো বরফ, সে গলতে থাকলো এবং জলে পরিণত হতে থাকলো। তাহলে যে টেম্পারেচারে পর থেকে কি হবে? যে টেম্পারেচারের পর থেকে তরলে পরিণত হতে শুরু করবে, সেই টেম্পারেচারটাকেই বলবো কি না গলনাঙ্ক। ঠিক যদি আমি তার বলি, তাহলে হিমাঙ্কটা কি? দেখো, তাহলে যে উষ্ণতায়, হিমাঙ্ক মানে কি? হিমে পরিণত হচ্ছে, মানে কঠিনে পরিণত হচ্ছে। তাহলে তরল পদার্থ কঠিনে পরিণত হতে শুরু করবে, তাহলে তাকে বলবো আমাকে না হিমাঙ্ক। এত টেকনিক্যাল টার্ম মোটামুটি না জানলেও চলবে, কারণ এই যে বিশুদ্ধ তরলের মধ্যে এই ওই জাস্ট এই চ্যাপ্টারের এইটা জানলেই যথেষ্ট আর কি, যে যে উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল কি হচ্ছে, কঠিন পদার্থে পরিণত হতে শুরু করে। আর এইটা অবশ্যই মনে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তরলে পরিণত হচ্ছে সেই উষ্ণতা স্থির থাকে। মানে একদম কিরকম জিনিস? যে তুমি ধরো, আমি বলছি তরল পদার্থ যে কোনো একটা তুমি নিলে তরল,
সেই তরল পদার্থ থেকে কঠিনে পরিণত হচ্ছে। তাহলে তোমার ধরে নিচ্ছি কোনো একটা টেম্পারেচার কথার কথা 5 ডিগ্রি থেকে তুমি শুরু হচ্ছে কিসে কঠিন পদার্থে, তুমি কি ভাবছো যে আবার আস্তে আস্তে বাড়বে, 6 ডিগ্রি হবে 7 ডিগ্রি হবে, তা নয়। পুরো 100% যখন কঠিনে হবে ততক্ষণ পর্যন্ত 5 ডিগ্রি থাকবে। এটাই মিনিংটা হচ্ছে কি তাই। ক্লিয়ার? এরপরে জিনিসটা কি বলছে, গলন ও কঠিনীভবনে আয়তনের কি পরিবর্তন হচ্ছে। কারণ গলে যাচ্ছে মানে তরলে হচ্ছে আর কঠিনে হয়ে যাচ্ছে, তাতে আয়তনের কি পরিবর্তন হয়, এইগুলো কিন্তু খুব ডিস্টার্বিং এলিমেন্ট, পরীক্ষায় খুব গুলিয়ে যায়। কিন্তু তোমাকে নোট করতে হবে, আমি বারবার বলছি খাতায় কিন্তু অবশ্যই নোট করতে হবে। ওকে, কিরকম ভাবে নোট করতে হবে, একটা জিনিস দেখো, কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হলে আয়তন কমে যায়। সিম্পল জিনিস, তোমাকে আমি একটা সিম্পল ভাবেই আমি বোঝাই, তারপরে আমি ব্যাখ্যা আসছি। যে ধরো তরল পদার্থ, এই পদার্থের মধ্যে একটা, এর মধ্যে তরল পদার্থ, তরল পদার্থের অণুগুলো কি একটু ছাড়া ছাড়া, তাকে যখন জমিয়ে শক্ত করবে তখন কি হবে, ধরে নিলাম শক্ত হয়ে গেল, তার মানে কি অণুগুলো দেখো ছাড়া ছাড়া, কিন্তু শক্ত হয়ে গেলে কঠিন হয়ে গেলে অণুগুলো কি হয়ে যাবে, কাছে চলে আসবে, হ্যাঁ কিনা, সিম্পল জিনিস তো। তাহলে কি হয়ে যাবে, যখনই অণুগুলো কাছে চলে আসবে তখন কি হবে, আয়তন কমে যাবে। ব্যাস। তাহলে তরল থেকে আমি যখন কঠিনে হচ্ছে আয়তন কমছে, ঠিক উল্টোটা হবে, কঠিন থেকে আবার তরলে হলে আয়তন বেড়ে যায়, কারণ অণুগুলো একে অপরের কাছে চলে আসবে, চুপসে যাবে। তো ব্যাস। কিন্তু এর ভাই ব্যতিক্রম আছে, এটা তো হচ্ছে কি সিম্পল ব্যাপার, কিন্তু এই ব্যতিক্রমটাই হচ্ছে কি পরীক্ষার হলে লাগবে, এইগুলোই আমি বলে দেবো, সেইগুলো বড় বিসমাথ, ঢালাই লোহা, অ্যান্টিমনি, টাইপ ধাতু, পেতল ইত্যাদি পদার্থ কঠিন থেকে তরলে হলে আয়তন কিন্তু কমে যায়। তোমার তার মানে কি শিখলে, বরফ, বরফ, হ্যাঁ বরফ, তাহলে বরফ থেকে যখন জলে পরিণত হচ্ছে, তুমি ভাবছো যে শক্ত কঠিন হয়ে আছে, কঠিন হয়ে আছে মানে কি, তুমি ভাবছো যে বাহ, তাহলে কঠিন হয়ে আছে মানে তো রীতিমতো তো জমে আছে, তার মানে তো এর আয়তনটা কি কম, সেখান থেকে যখন জলে পরিণত হবে আয়তন তো বেড়ে যাবে, কিন্তু না, ব্যতিক্রম, এখানে কিন্তু আমার আলটিমেট হয়ে যাবে কি, বরফ থেকে যখন জলে পরিণত হবে আয়তন কমে যাবে। ক্লিয়ার? আয়তন কমে যাবে। নেক্সট, এবার কি বলছে, গলনাঙ্কের ওপর চাপের প্রভাব, মানে চাপ প্রয়োগে গলনাঙ্কের কি পরিবর্তন হয়, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। একবারে যদি আমি গোটা চ্যাপ্টারটা পড়াই তাহলে দেখবে যে অবভিয়াসলি গুলিয়ে যাবে, কিছুতেই মাথায় ঢুকবে না, মানে ঢুকবে না মানে কি, কোশ্চেন করলে গুলিয়ে যাবে, সেই কারণে খাতায় নোট করতে হবে এবং সেটা 2 বার 3 বার করে রিভিশন দিতে হবে, তখন অটোমেটিক্যালি চলে আসবে। কি বলছে না, যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরল হওয়ার সময় আয়তন বাড়ে, কঠিন থেকে তরল, এ তো নর্মাল পদার্থ, যে কঠিন থেকে জানি তরলের আয়তন বাড়ে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, যেমন মোম, তামা, সোনা, জারে, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যাবে। আর যে সমস্ত কঠিন পদার্থ কি বলে তরলে পরিণত হওয়ার সময় আয়তন কমে যায়, যেমন বরফ, বিসমাথ, এই যে ব্যতিক্রমগুলো, মানে আমরা এক্ষুনি কি পড়লাম, দু ধরনের পড়লাম, একটা সাধারণ নিয়ম আর একটা ব্যতিক্রম। তো এতে তাহলে কি হবে, স্বাভাবিক ব্যাপার, চাপেরও দু রকমের এফেক্ট ফেলবে। তাহলে প্রথমটার এফেক্ট হচ্ছে গিয়ে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যাবে, আর এখানে হয়ে যাচ্ছে আমার, এর ক্ষেত্রে বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক হয়ে যাচ্ছে কমে যাবে। ক্লিয়ার? নেক্সট, পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবনটা কি জিনিস, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই টার্মটাও খুব দরকার। দেখো, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাবে, এটা কিন্তু শুধুমাত্র কঠিন কিন্তু নয় ভাই, এটা কঠিন বলে দিও না, কিন্তু এটা কিন্তু বরফের ক্ষেত্রে শুধু কিন্তু প্রযোজ্য, স্পেশাল কেস। ঠিক আছে, বরফ বরফ মানে তুমি ভেবে নিলে হয়তো কঠিন পদার্থ মানে সেই তামা লোহা থেকে শুরু করে সকলের হবে, তা নয়। বরফের ক্ষেত্রে স্পেশাল কেস, কিরকম, যে গলে যাওয়া এবং চাপ প্রয়োগে পর আবার ওর কঠিন অবস্থায় ফিরে আসা। মানে কি, দেখো এইটা একটা বরফ, এটা একটা গোটা বরফ, তাই তো, এটা গোটা বরফ, এখানে একটা সুতো দিয়ে কি করা হয়েছে, একটা লোহা ধরে নিচ্ছি আমি, 10 কেজি একটা ভারী লোহা ঝুলিয়ে দিয়েছি সরু সুতো দিয়ে। তাহলে সুতো দিয়ে দেওয়ার পরে আস্তে 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 অনেক সময় পরে কি হবে না, এইটা নিচে পড়ে যাবে, এইটা কি হয়ে যাবে,
না 10 কেজি পাল্লা বাটখারাটা মানে এই ওয়েটটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে। আর দেখা যাবে তাহলে ভেতর থেকে কেটে কেটে পড়ে গেছে, তার মানে তো হিসাব মতো বরফেরটাকে দু টুকরো হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে বরফটা দু টুকরো হয়নি, যেমন গোটা গোটাই থেকে যাবে, কিন্তু এই সুতো সমেত ওজনটা, ভারটা নিচে পড়ে যাবে। এটাকেই বলছে, তার মানে কি হচ্ছে, চাপ প্রয়োগ দিচ্ছে। এটা এখানে কি দিচ্ছে, এখানে অবভিয়াসলি চাপ প্রয়োগ করছে, হ্যাঁ কিনা, এই যে সুতো দিয়ে এই সুতোটা কি চাপ প্রয়োগ করছে, তাহলে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া, আর যেই সরে আসছে নিচে চলে আসছে আবার চাপ উঠে যাচ্ছে, আবার তার কঠিন অবস্থায় ফিরে আসে, এই ঘটনাটাকে কি বলে, পুনঃশীলী ভবন বলে। ক্লিয়ার? এরপরে ইম্পর্টেন্ট হলো এই পুনঃশীলী ভবনের জন্য কি কি বিষয়গুলো রাখতে হয়, খেয়াল রাখতে হবে। পুনঃশীলী ভবন এমনি আমি বাড়িতে করলাম হবে না, কেন হবে না, কি বলছে না, তারটিকে তাপে সুপরিবাহী হতে হবে। তাপে সুপরিবাহী হতে হবে বলতে, দেখো আলটিমেট তোমাকে এই জিনিসটা জানতে হবে, লিন তাপ। লিন তাপ এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু শেষে আমরা শেখাবো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখন আমি যতটুকুনি বোঝানো যথেষ্ট। কি বলছে, সুপরিবাহী, যদি তাপের আলটিমেট যদি তারের জায়গায় আমি সুতো দিই, তাহলে সুতো দিলে আলটিমেট কি হবে, এ তো তাপের কুপরিবাহী, তাপ দেবেও না নেবেও না, এই যে লিনতাপের জন্য যেটা দরকার, তাহলে কি হবে, পরীক্ষাটা হবে না। তাহলে আলটিমেট কি বলতে চাইলাম, যে এখানে তামার তারের নিলে আরো সুবিধা হবে, কারণ তাপের সুপরিবাহী, তাহলে সেই কারণে সুতো নিলে হবে না। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর যদি বলি, তারটিকে সরু হতে হবে। এখন প্রশ্ন, সরু হতে হবে কেন, আমি দেখো এদিকে বরফের টুকরো, আমি যদি এত মোটা, মানে এই এত মোটা যদি আমি সুতোটা নিই, এত মোটা সুতো নিয়ে পাল্লা বাটখারায় ঝুলিয়ে দিলাম, ধরো 20 কেজি দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি বরফ কেটে কি দু টুকরো হয়ে যাবে, আবার বরফ জুড়ে যাবে না? কেন? কারণ আমরা কি জানি, চাপ, এখানেই দেখো চাপ মানে কি, বল বাই কি ক্ষেত্রফল, হ্যাঁ কি না, তাহলে ক্ষেত্রফল যত কম হবে তত চাপ বাড়বে, হ্যাঁ কি না। তুমি যদি মোটা দড়ি নাও তাহলে ক্ষেত্রফল তো কি অনেকটাই বড়, তাহলে কি হবে, সেই চাপটা পাবে না। তাহলে চাপটা পেতে গেলে ক্ষেত্রফলটা কি হতে হবে, সরু হতে হবে, অনেক সরু হতে হবে, সেই কারণে তারটিকে সরু হতে হবে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে গিয়ে, চারপাশে বাতাসের উষ্ণতা 0 ডিগ্রির বেশি হতে হবে। কেন? তুমি বলো যে বরফ, এটা বরফ 0 ডিগ্রিতে আছে, তাহলে এই যে সুতোটা ঝুলছে, সুতোটা যে ঝুলছে 10 কেজি ওজনটা, তাহলে এর ওজন, এর ওজন বলছি সরি, যে বাইরের টেম্পারেচার ধরে নিচ্ছি -3 ডিগ্রি, ধরো আন্টার্কটিকাতে বা পাহাড়ে একদম সিয়াচেনে আছো, -50 ডিগ্রিতে আছো, তাহলে সেখানে কি এই পরীক্ষাটা হবে? পরীক্ষা হবে না, কারণ আমরা কি জানি, তাপ কে কাকে দেবে, যে গরম কাকে দেবে, ঠান্ডাকে দেবে, হ্যাঁ কি না, তাহলে গরম বস্তু ঠান্ডাকে দেবে। তা এখানে যে লিনতাপটা লাগবে, কি বলেছে দেখো, বরফ গলনের যে লিনতাপ, এই কারণে বললাম এই টার্মটা খুব দরকার আর কি, প্রয়োজন, সেই প্রয়োজন কে কার কাছ থেকে নেবে, বাইরে যদি বেশি টেম্পারেচার থাকে, বাইরে যদি আমার ধরো 20 ডিগ্রি, তবে তো তার কাছ থেকে নেবে। অলরেডি যদি মাইনাসে পড়ে থাকে তো এরই তো তাপ লাগবে, এ তো উল্টে নিয়ে নেবে, এ তো দেবে কি করে, সেই কারণে মাইনাসে থাকলে পরীক্ষাটা হবে না। ক্লিয়ার? নেক্সট, এবারে হচ্ছে কি, গলনাঙ্কের উপর অপদ্রব্য। অপদ্রব্য বলতে কি জিনিস বোঝায়, অপদ্রব্য বলতে, অপদ্রব্য বলতে আর কিছুই নয়, মানে পিওর নয়, খাঁটি নয়। সোনাতে যেমন কি হয়, পিওর সোনা যেমন কি হবে, যে গয়না বানানো যায় না, নরম, তাহলে তাতে কি হবে, খাদ মেশাতে হয়, তো অ্যাকচুয়ালি তাই, যে গলনাঙ্কের উপর অপদ্রব্যের প্রভাব মানে পাতি কত হলো, খাদ মেশাতে হবে। ওকে, তাহলে তার কি প্রভাবটা কি, সেই কারণে আমি বলছি থিওরি পার্ট কিন্তু এই চ্যাপ্টারে প্রচুর বেশি, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে একটা নির্দিষ্ট ধরো পদার্থের, পিওর পদার্থ, সেখানে বলছে ক্যালসিত মানে একদম পিওর, কোনো খাদ নেই, তাতে কি গলনাঙ্ক তার নির্দিষ্ট, কিন্তু তাতে যদি কিছু মেশানো হয়, তার গলনাঙ্ক কি হয়ে যাবে, না অবভিয়াসলি চেঞ্জ হবে। এবার কিভাবে চেঞ্জ হবে, না কমে যাবে। যেমন এক্সাম্পল দিয়েছে, খাঁটি সোনার গলনাঙ্ক বেশি, কিন্তু খাঁটি সোনাতে খাদ মেশালে সোনার গলনাঙ্ক কমে যায়। ঠিক তেমনি বরফের সঙ্গে সাধারণ লবণ যদি মেশাই, তাহলে বরফের টেম্পারেচার কত, 0 ডিগ্রি, তার মানে গলনাঙ্ক 0 ডিগ্রি, কিন্তু যদি আমি লবণ মেশাই তাহলে কি হয়ে যাবে,
না আরো মাইনাস হয়ে যাবে? কত? মানে -20 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে এটা দরকার নেই, দুটো এক্সাম্পল করলেই হয়ে যাবে। এখানেই চলে আসছে হিম মিশ্রণ। এক্ষুনি যে এক্সাম্পলটা বললাম, দেখো যে বরফে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রিতে কমে যায়। এই যে কমে যাওয়াটাই, সেইটাকে কাজে লাগানোর জন্য তৈরি হয়েছে হিম মিশ্রণ। হিম মিশ্রণটা কি? যে মিশ্রণে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায়, মানে পাতি মিশ্রণ, তাতেই কাজ হয়ে যাবে। কি রকম বলেছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে। কত ভাগ? দেখো 3 ভাগ গুঁড়োর, কি গুঁড়ো? বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে, তাহলে 3:1। থ্রিটা কি? থ্রিটা হচ্ছে কি বরফ, একটা কি? একটা হচ্ছে কি সাধারণ লবণ, পাতি, যেটা আমরা খাবার লবণ খাই, NaCl দ্বারা। এই দেখো বললাম না, -20 ডিগ্রি কি হয়ে যায়? টেম্পারেচার কমে যায়। কমে যায় মানে কি? গলনাঙ্ক মাইনাসে চলে যায়। তাহলে হয়ে গেল সুবিধা। তাহলে এটাকে বলবো আমরা না হিম মিশ্রণ। হিম মিশ্রণের সুবিধা কি? মাছ মাংস প্রিজার্ভ করতে কাজে লাগে, যে সব এতে আর কি, মানে আড়তে। বাস। বাষ্পীভবন। বাষ্পীভবন মানে হচ্ছে কি ভেপরাইজেশন। দেখো এর কিন্তু সেকেন্ড পার্ট করব, কারণ একটা পার্টে বুঝতে অসুবিধা হবে, গুলিয়ে যাবে, সেই কারণে এটাকে দুটো পার্টে ভিডিও বানাবো। তাহলে বাষ্পীভবন। বাষ্পীভবনের কি বলছে? যে পাতি তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে। তাহলে এই যে ঘটনা দু রকম হচ্ছে, একটা হচ্ছে কি বাষ্পন, আর দুই হচ্ছে কি স্ফুটন। তাহলে বাষ্পায়নটা কি জিনিস? বাষ্পায়ন হচ্ছে কি ইভাপোরেশন, বাষ্পায়ন হচ্ছে। তাহলে যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে, তার মানে আলটিমেট বলতে চাইছি কিরকম ব্যাপার, তুমি এইরকম একটা কেটলি বসালে, কেটলি উনানের ওপরে বসালে, বার্নার আগুন দিলে, এখানে তোমার আগুন দিলে, ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? জল আছে, ক্লিয়ার? জাস্ট আগুন জ্বালানোর সাথে সাথে দেখবে কিছুক্ষণ, 5 সেকেন্ড পর থেকে হালকা করে দেখবে কি উঠতে শুরু করবে? না ধোঁয়া উঠতে শুরু করবে। হ্যাঁ কি না? অবভিয়াসলি হ্যাঁ কি না? এখান থেকে দেখবে যে ধোঁয়া উঠতে শুরু করছে। তাহলে দেওয়ার সাথে সাথে হালকা উপর থেকে, গেলে কি হচ্ছে? এই যে উপরিতলটা আছে, এই উপরিতল থেকে কি হয়ে যাবে? না এই ধোঁয়াটা বেরোচ্ছে জলের ওই উপরিতল থেকে, এটাকেই বলছে না বাষ্পায়ন। ওকে, এরপরে তাহলে বাষ্পায়নের হার কোন কোন জিনিসের উপর রেট হবে? বা তুমি শুধু উনানের উপরে বসালে কেন? এমনি পাতি তুমি চা বানানোর পরে তুমি কাপের মধ্যে কি করলে? না ঢাললে, তার কাপ থেকে কি ধোঁয়া বেরোবে না? এটাই বাষ্পায়ন। উপরিতল থেকে বাষ্পায়ন তাহলে কি হয়? সবসময় উপরিতল থেকে হয়, মানে কাপের নিচ থেকে এটা বেরোচ্ছে না, উপর থেকে বেরোচ্ছে। তার মানে বাষ্পায়নের হার বলতে কি বোঝায়? বাষ্পায়নের হার খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মানে পাতি কথা বলতে চাইছে যে কোনো একটা জিনিস কত তাড়াতাড়ি ঠান্ডা হবে। বাষ্পায়ন মানে কি? ধোঁয়া উঠছে, গরমের জিনিস থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া কতক্ষণ ধরে বেরোবে? ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি আর বলো ধোঁয়া বেরোবে? তার মানে পাতি কথা হলো যে ঠান্ডা কত তাড়াতাড়ি হবে। তাহলে তরলের উপরিতলের ক্ষেত্রফল, তুমি কাপে চা দিয়েছো আর একটা থালাতে থালাতে চা দিয়েছো, তাহলে কে ঠান্ডা হবে? থালাতে যেটা আছে সেটা ঠান্ডা হবে। পাতিগত, তার মানে কি বাষ্পায়নের হার বেশি হবে, এরিয়া বেশি, সেটাই বলেছে উপরিতলের ক্ষেত্রফল বেশি, কারণ উপরিতল থেকেই তো বাষ্পায়ন হয়। 2 নম্বর বলছে তরল পদার্থের প্রকৃতি। এটা একটুখানি মনে রাখতে হবে। অবভিয়াসলি দু ধরনের প্রকৃতি আছে। এরপরে যার স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার কাছাকাছি, মানে খোলা পাত্রে বা তুমি রেখে দিলে তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তুমি দেখো না এগুলো হচ্ছে কি ইথার, অ্যাসিটোন, অ্যালকোহল। তাহলে কি হবে? তুমি যদি ইথারকে দেখেছো রঙের টঙের শিল্পতে বা এতে কাজে লাগে, তুমি এনে রেখে দেবে, তাহলে কি হবে? স্পিরিটগত ভবন, সেটাও তোমার কি হয়ে যাবে? দেখবে খুব তাড়াতাড়ি উদ্বায়ী হয়ে যাবে সাধারণ টেম্পারেচারে। তাহলে সেইগুলো কি হবে? খুব বাষ্পীভূত হবে। কারণ কেন বাষ্পীভূত হবে? তুমি তো এমনি মানে উবে যাচ্ছে, এটাই হচ্ছে কি ব্যাপার। তার মানে যার স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার কাছাকাছি, মানে নর্মাল টেম্পারেচার কত থাকে? 32-35। তো তাদের কি হবে? বাষ্পীভূত খুব তাড়াতাড়ি হবে। আর যে সমস্ত তরলের স্ফুটনাঙ্ক খুব বেশি, মানে অনুদ্বায়ী, মানে হয় না,
যেমন হচ্ছে গ্লিসারল, পারদ। স্বাভাবিকভাবে তুমি পারদকে রেখে দিলে কি পারদ উদ্বায়ী হয়ে যাবে? হবে না। তাহলে এদের বাষ্পায়নের হার স্বাভাবিক ব্যাপার তুলনামূলকভাবে কম। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, তার ব্যাখ্যাটাও জানতে হবে। এরপরে কি বলেছে, বাষ্পায়নের হার কোন কোন, ও এখনো তো চলছে 3 নম্বর, তরলের ওপর চাপ। তাহলে তরল পদার্থের ওপরে বায়ুমণ্ডলের চাপ যত বেশি হবে বাষ্পায়নের হার তত কম হবে। তার মানে আলটিমেট দেখেছো, বায়ু শূন্য স্থানে অর্থাৎ চাপ শূন্য স্থানে বাষ্পায়ন দ্রুত হবে। তাহলে আলটিমেট কি হলো, চাপ যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে। ক্লিয়ার? আর চাপ যত কম হবে বাষ্পায়ন তত বাড়বে। উল্টো কেস। বায়ুর শুষ্কতা, মানে শুষ্কতা মানে কি, জলীয় বাষ্প কম, তাই তো? ড্রাইনেসটা বেশি, যেমন শীতকালে হয় শুষ্কতা থাকে, বর্ষাকালে যেমন জলীয় বাষ্প বেশি থাকে বায়ুতে। তাহলে সেটাই বলছে, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বাষ্পায়ন দ্রুত হবে। স্বাভাবিক ব্যাপার, তুমি বলো না, বাষ্পায়ন মানে কি, জলই তো বেরোবে কাপ থেকে, বা জল থেকে তুমি কি বেরোবে, কাপ থেকে তোমার বাষ্পায়িত হবে। তোমার অলরেডি যদি বায়ুতে জলীয় বাষ্প মিশে থাকে, প্রচুর থাকে, তাহলে কি হবে, বাষ্পন আলটিমেট কি হবে, বেরোবে না বেশি থাকলে। তাহলে এই কারণে আমার জলীয় বাষ্প কম থাকলে বাষ্পায়ন দ্রুত হবে। ক্লিয়ার? এরপরে বায়ু চলাচল। বায়ু চলাচল মানে সিম্পল জিনিস, তুমি ফ্যান চালালে, তুমি চাটাকে নিয়ে জোরে কি করলে না, ব্লেড দিয়ে পুরো একেবারে ফ্যান চালালে, তাহলে ফ্যান চালালে কি হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে তো, হ্যাঁ কি না? তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, সেটাই বলছে বায়ু চলাচল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হবে। আর তরল এবং পারিপার্শ্বিক উষ্ণতা যদি মনে রাখতে পারো মনে রাখবে, না মনে রাখতে পারলেও 6 নম্বর অপশনটা না করলেও চলে যাবে আর কি। ওকে, যেরকম বলছি মেনে চলো, অসুবিধা হবে না, এই হচ্ছে আবার। ওকে, যেমন কি বলেছে, যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন করলে তরল পারিপার্শ্বিক উষ্ণতা বাড়ালে বাষ্পায়নটা দ্রুত হবে। তাই গ্রীষ্মকালে পুকুরের জল শুকিয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তো পারিপার্শ্বিক উষ্ণতা তো বেশি হলে জল আরো তাড়াতাড়ি তো বাষ্পীভবন হবে, হ্যাঁ কি না? এই কারণে কি হবে, স্বাভাবিক। এই যে যেমন কি হচ্ছে, ভিজে কাপড়কে রোদে রাখলে তাড়াতাড়ি কাপড়টি শুকায়, স্বাভাবিক। কেন? রোদের মধ্যে টেম্পারেচার, পারিপার্শ্বিক টেম্পারেচারটা বেশি, কিন্তু ছায়াতে রাখলে কি হচ্ছে, কম। তো কোনো অসুবিধা নেই, মনে রাখাটা চাপের ব্যাপার নয়, যে সিম্পল অপশন। এরপরে কি বলছে, যে স্ফুটন। স্ফুটন মানে হচ্ছে কি, তাহলে বাষ্পায়নটা কি জানলাম, বাষ্পায়নটা জানলাম শুধু উপরিতল থেকে, বাষ্পায়নটা কি জানলাম, উপরিতল থেকে বেরোবে। স্ফুটনটা মানে গোটা, মানে তরলটা থেকে, গোটা তল থেকে। তাহলে তাপ প্রয়োগের ফলে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় তরলের সমস্ত অংশ, দেখাচ্ছে সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পায়ন হয়। তার মানে ফুটতে থাকা, পাতি কথা হলো স্ফুটন বলতে জল ফুটছে, আর কিছুই নয়। তুমি কেটলিতে জল বসিয়েছো, নিচে হচ্ছে কি আগুন দিচ্ছ, তাহলে টকবক টকবক করে অণুগুলো এদিক ওদিক ছুটছে, এদিক ওদিক ওপর নিচে হচ্ছে ফোটা। তাহলে ফুটছে মানে কি, একটা অণু নিচ থেকে উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার ওই অণু নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, এদিক ওদিক চারদিকময় হচ্ছে, এটাকেই বলবো আমরা স্ফুটন, আর কিছুই নয়। এবারে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক বলতে তার মানে কি জিনিস দাঁড়ালো, স্ফুটনাঙ্ক বলতে এইটুকুনি জানালো, যে যে নির্দিষ্ট উষ্ণতা, মানে এইগুলো হচ্ছে একটা টেম্পারেচারের গাঁট আর কি, টেম্পারেচারের মিনিং করছে। স্ফুটনাঙ্ক বলতে কোনো একটা তাপমাত্রা, কি তাপমাত্রা না, একটা প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল সমস্ত অংশ থেকে, তার মানে তুমি একটা কেটলি বসিয়ে দিলে হালকা করে ধোঁয়া উঠছে, তাহলে সেটা হলো বাষ্পায়ন। তার মানে কখন ফুটতে থাকবে, কখন ফুটতে থাকবে সেটা একেবারে ফিক্সড। প্রত্যেকটা তরলের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে যেমন ফিক্সড, জলের ক্ষেত্রে যেমন কত আমরা সকলেই জানি, 100 ডিগ্রি টেম্পারেচার, 100 ডিগ্রি হলে তবেই ফুটবে, ঘটতে থাকে, এবং সেই উষ্ণতাকে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে। ওকে, এরপরে তুমি দেখো যেটা মনে রাখবে, মনে রাখতে পারো, পারদের স্ফুটনাঙ্ক দেখো 357, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন দিয়েছি, মনে রাখতে পারলে মনে রাখবে, এখন তো বলা যায় না, জিকে তেও তো দিয়ে দিচ্ছে। ওকে, এবার দেখো বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য। তাহলে বাষ্পায়ন ঘটে সব উষ্ণতায়, যে কোনো উষ্ণতায় তুমি দিলে আর ব্যাস শুরু হয়ে গেল, কিন্তু স্ফুটন কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায়, যেমন এই যে ছকটা দিয়েছি, যেমন পারদ এই এত ডিগ্রি টেম্পারেচার হবে,
তারপরে কিন্তু পারদ স্ফুটন শুরু করবে, তার আগে নয়। তাহলে তার আগে বাষ্পায়ন হবে, স্ফুটন হবে না। এই জন্য দেখো বাষ্পায়ন ধীরে ধীরে হয়, আর এটা কি হবে, খুব দ্রুত হতে থাকে। এবারে বাষ্পায়ন কি হয়, তরলের শুধু উপরিতল থেকে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্ফুটন সমস্ত অংশ দিয়ে হয়। আর বাষ্পায়নে স্বাভাবিক আমরা জানি কোনো শব্দ হয় না, এটা থেকে একদম জল ফোটার সময় কি হয় আমরা নিজেরাই জানি যে হয়, আওয়াজ হয়। এবারে বাষ্পায়নের পরে লিনতাপের বেশিরভাগই নিজ দেহে অংশগ্রহণ করে, তাহলে উষ্ণতা কমে। এখন এটা বোঝাতে গেলে খালি আবার সেই লিনতাপে যেতে হয়, তো লিনতাপ বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো চাপে হয়, কিন্তু ভাই স্ফুটন কিছু করার নেই, একটা নির্দিষ্ট কি বলছে, সংজ্ঞাতেই বলে দিচ্ছে নির্দিষ্ট চাপে হচ্ছে। ওকে, এখানেও সেম জিনিস, লিনতাপ কাজে লাগছে। লিনতাপটা এখন কি করে বোঝাই, তো অসুবিধা নেই, লিনতাপ বোঝালে এর যা লেখা আছে তুমি পড়বে, দেখবে অটোমেটিক্যালি বুঝে যাবে। নেক্সট, তাহলে এবারে গেল, ওটা ছিল বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি বললাম না এই চ্যাপ্টারে তো গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, যে কি বলতে চাইছে কি ব্যাপার। কিন্তু এখানে আমরা পড়বো স্ফুটনাঙ্ক, মানে ফুটছে টকবক করে, তার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দেখো, তরল পদার্থের প্রকৃতির উপরে, সেম জিনিস কিন্তু একটুখানি কিন্তু ভাই মনে রাখতে হবে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। তাহলে যে যত বেশি উদ্বায়ী তার কি হবে, স্ফুটনাঙ্ক তত কম। বোঝা গেল? তার মানে বিভিন্ন তরল বিভিন্ন উষ্ণতায় ফোটে। যেমন এখানে দেওয়া আছে কি, জল ফুটছে, কিন্তু ইথার দেখো, ইথার কি উদ্বায়ী, ইথারকে যদি তুমি এমনি ঘরে রেখে দাও ও তাড়াতাড়ি উধাও হয়ে যাবে। তার মানে যার স্ফুটনাঙ্ক যত কম, মানে উদ্বায়ী যত বেশি তার স্ফুটনাঙ্ক তত কম, স্বাভাবিক ব্যাপার। স্ফুটনাঙ্ক কম মানে কি, স্ফুটনাঙ্ক কম মানে হলো, দেখো স্ফুটনাঙ্ক কম, এটা যখন যখনই বুঝবে তখন আর মুখস্থ করতে হবে। স্ফুটনাঙ্ক কম মানে হলো কম তাপমাত্রায়, কম তাপমাত্রায় ফুটতে থাকবে, সোজা কথা, ফুটতে থাকবে, স্ফুটনাঙ্ক কম মানে। এবার যে উদ্বায়ী মানে উবে যায়, ইথার, ইথার আগে থেকেই উড়ে যায়, এমনি রেখে দিলে এমনি উড়ে যায়, তা তাকে তাপ দিলে কি হবে, আরো তাড়াতাড়ি উড়ে যাবে। ফুটতে থাকা মানে কি, তাড়াতাড়ি তো কমে যাবে। তো তাহলে কি হবে, এই কনসেপ্ট দিয়ে যখন পড়বে অটোমেটিক্যালি দেখবে, আর মুখস্থ করতে হবে না, টপিক পয়েন্টটাই মনে রাখলে হয়ে যাবে। চাপের প্রভাব, তাহলে তরলের ওপরে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ কমালে স্ফুটনাঙ্ক, যেমন হচ্ছে গিয়ে প্রেসার কুকার, প্রেসার কুকার আমরা যে রান্না করি, কুকার যে রান্না করি, সেই কারণে। এবার যদি বলি পাহাড়ে রান্না হতে সময় লাগে কেন, পরীক্ষায় কিন্তু আসে, আসে পাহাড়ে, কারণ কেন, পাহাড়ে কি কম, চাপ কম, তাই স্ফুটনাঙ্ক কম। তাহলে প্রেসার কুকারে দেখো প্রেসার কুকারে কত ডিগ্রিতে রান্না হয়, 120 ডিগ্রিতে রান্না হয়, 120 ডিগ্রি টেম্পারেচারে। জল ফোটে, আমাকে বলো জল ফুটছে কত, জল ফুটছে 100 ডিগ্রিতে। আর প্রেসার কুকারে রান্না হচ্ছে কততে, না প্রেসার কুকারে রান্না হচ্ছে 120 ডিগ্রিতে। তাহলে কে আগে রান্না হবে, অবভিয়াসলি প্রেসার কুকারে রান্না হবে। এবার যদি বলি, এখান থেকেই কোশ্চেন আসে যে পাহাড়ে বেশি সময় লাগে কেন, কারণ পাহাড়ে কি উচ্চতা, হাইটের জন্য কি কম, কি কম, চাপ কম। হ্যাঁ কি না, যত উপরে উঠবে তত চাপ কম, আর যখনই চাপ কম হবে স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে, কমে গিয়ে দেখা যাবে 80 ডিগ্রিতে রান্না হচ্ছে। তুমি মাটিতে রান্না করছো নিচে 100 ডিগ্রি, আর তোমার পাহাড়ে উঠে দেখলে 80 ডিগ্রিতে, খুব স্বাভাবিক ব্যাপার, বেশি সময় লাগবে, তাপ কম পাচ্ছে 80 ডিগ্রিতে। ক্লিয়ার? আর এখানে একটা মজার ব্যাপার এখনো পর্যন্ত বলা হলো না, এই যে জল ফুটতে থাকছে, বলে দিই তাহলে, জল ফুটতে থাকছে, কেটলির মধ্যে আমার জল আছে, জল আছে, তাহলে কেটলি, এই কেটলিতে জল ফুটছে, আমি হিট দিচ্ছি, ওকে। তাহলে হিট দেওয়াতে জল কি হবে, ফুটতে বাষ্পে পরিণত হচ্ছে, কত ডিগ্রিতে, 100 ডিগ্রিতে। 5 মিনিট পরে জল একটু কমে গেল, তখন কি তুমি কি বলো, টেম্পারেচার, তুমি তো হিট দিয়েই যাচ্ছ, তাহলে কি হবে, টেম্পারেচার কি 110 ডিগ্রি হবে, না 100 ডিগ্রি হবে না, 100 ডিগ্রি থাকবে। আর একটু জল কমে গেল, আর একটু কমিয়ে দিলাম আমি, নয় আর একটু কমিয়ে দিলাম, এখান থেকে আর একটু কমিয়ে দিলাম, জল কমিয়ে দিলাম। তাহলে এই যে জল কমিয়ে দিলাম, তাহলে কি টেম্পারেচার তো আরো হিট দিচ্ছি, হিট তো দিয়েই যাচ্ছি, তাহলে কি আবার কি, তাহলে 150 ডিগ্রি, না 150 ডিগ্রি হবে না, 100 ডিগ্রি থেকে যাবে। তার মানে কি জিনিস রাখলাম, যতক্ষণ না পর্যন্ত 100% বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 100 ডিগ্রি 100 ডিগ্রি 100 ডিগ্রি থেকেই যাবে। এটাই হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্কের কিন্তু বৈশিষ্ট্য, যে জল ফুটতে থাকলো মানে যে আলটিমেট এবার 100 থেকে বাড়তে থাকবে তা কিন্তু নয়, যতক্ষণ না পর্যন্ত ওটার পুরোটা অবস্থা পরিবর্তন হচ্ছে। 3 নম্বর কি, তরলের বিশুদ্ধতার উপরে।
তরলে যদি কোনো রকম ভাবে দ্রবীভূত থাকে তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, মূল স্ফুটনাঙ্কের থেকে বেশি হবে। কারণ তরলে, যে কোনো তরলে তুমি নুন টুন থেকে শুরু করে যা কিছু মিশিয়ে দিলে, তাহলে কি হবে, তার নুন হোক চিনি হোক, তুমি একটা জল ফুটছে বা ফোটার আগেই তুমি চিনি দিয়ে দিলে, নুন দিয়ে দিলে, তাহলে কি হয়ে যাবে, তুমি কি দিলে, কোনো কিছু দ্রবীভূত করে দিলে, তাহলে তার স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, বেড়ে যাবে। ক্লিয়ার? এরপরে তরলের স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে, চাপ বাড়ালে স্ফুটন, ওটা তো পড়ালামই তো আর কি। ঘনীভবন, দেখো এই ঘনীভবনটা কিন্তু আজকের আর পড়াবো না, কারণ ঘনীভবন চ্যাপ্টারটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এখানে আমরা সম্পৃক্ত বাষ্প পড়বো, শিশির পড়ে কেন, এখানে শিশির পড়ার শর্ত, এখানে সন্ধ্যাবেলা শিশির পড়ে না কেন, মেঘ কি করে জমে, কুয়াশা কি জিনিস, শিলাবৃষ্টি কি জিনিস, লিনোতাপ, হিউজ বড় চ্যাপ্টারে আরো গুলিয়ে যাবে। তো এই পর্যন্ত থাক, তো আমরা বাকি দিনে ওই জিনিসগুলো করবো। ওকে।